এখন আমরা দেখার চেষ্টা করব চাকরিরত একটা ব্যক্তির ক্ষেত্রে কোন কোন আয়গুলি প্লাস মাইনাস হয়ে কাউন্ট হবে, বা ইতিপূর্বেরগুলি কিন্তু সব কাউন্ট হতো। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব যেগুলির মধ্যে বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে অবসর ভাতা। অবসর ভাতা মানে আমরা বুঝি পেনশন। সরকার বা অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হলে যোগ হবে না, পেনশন ফান্ডের টাকা হিসাবে এটা যোগ হবে না। সরকার ব্যতীত অন্য কোনো ফান্ড থেকে যদি পায় তাহলে এটা আয়, সম্পূর্ণ অঙ্ক যোগ হবে। সরকার বা অনুমোদিত ফান্ড, ওটা উনি জমিয়েছেন, ওনার টাকা থেকে তো ওটা জমেছে, এটা তো সরকার জানতো, বা ওই ফান্ডের নিয়মের মধ্যে জানতো, এটা কাউন্ট হবে না। এছাড়া অন্য কোনো থ্রু থেকে যদি কোনো ফান্ড আসে ওইটা হিসাব দিতে হবে, সরকার বা অনুমোদিত ফান্ডের ক্ষেত্রে এটা চলবে না। এরপর হচ্ছে গ্র্যাচুইটি বা আনুতোষিক। একই কথা, সরকার বা অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড থেকে 2.5 কোটি টাকার অতিরিক্ত টাকা বেতনের সাথে যোগ হবে। 2.5 কোটি টাকার কে পাবে? ঘুরিয়ে ফিরে খুব একটা পাবো না, কাজে ওইটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিছু নাই। কিন্তু বড় যদি কখনো সিইও পদের কোনো ব্যক্তির ফাইল যদি আমরা পাই তাহলে আমরা সেটা দেখতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্র্যাচুইটি এগুলির ক্ষেত্রে 2.5 কোটি টাকা পর্যন্ত, এরকম সিইও লেভেলের লোক হলে এগুলির ক্ষেত্রে 2.5 কোটি টাকার উপরে যদি সে গ্র্যাচুইটি পায়, মানে এক্সট্রা সুযোগ সুবিধা পায়, তাহলে সেটা যোগ হবে, আদারওয়াইজ এটা যোগ হবে না। এটা এর উপর ডিপেন্ড করে যে যদি এরকম কিছু হয়। এরপর হচ্ছে হার্ট, কিডনি, চক্ষু, লিভার, এগুলি যে আলোচনাগুলি করছিলাম সেখানে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ওগুলো যদি পরিচালক লেভেলের হয় তাহলে তার ক্ষেত্রে এই ছাড়টা নাই। পরিচালক লেভেলে যদি হয় তাহলে উনি এই ছাড়টা পাবেন না। মানে কর্মচারী লেভেলে হলে ঠিক আছে, কর্মচারী চাকরিজীবী আর কি হলে ঠিক আছে, কিন্তু যখন পরিচালক লেভেলে মানে ডিরেক্টর লেভেলে কেউ থাকবেন তাহলে মানে হচ্ছে উনি অবশ্যই অবস্থা সম্পন্ন লোক, ওনার ক্ষেত্রে উনি সুযোগ সুবিধাটা পাবেন না। তাহলে আমাদের এই শর্ত পড়ছি, এর আগেরগুলো আমরা পড়ছিলাম বিগত 3 ধাপে, আমরা যেগুলো আমরা দেখছিলাম যেগুলো আমাদের কাউন্টেবল হচ্ছে না, যেগুলোর ক্ষেত্রে একটা ভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখছিলাম, এগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস আমরা দেখছি। এরপর যে আমরা বিশেষ ভ্রমণ ভাতাটা পড়ছিলাম, ওখানে বলা হচ্ছিল সম্পূর্ণ অফিসের কাজে যদি প্রদত্ত হয়, সম্পূর্ণ অফিসের কাজে যদি দেয় তাহলে মূল যেটা খরচ হবে ওইটা বাদ, এর অতিরিক্তটা হলে আয় হবে। মানে অফিসের কাজে আপনাকে ভ্রমণে পাঠালো, আপনাকে বললো আপনি নর্মাল লোকাল বাসে যাবেন, আপনি এসি বাসে গিয়েছেন বিশেষ কাজে, ওইটা আয় হিসাবে ধরা হবে, যে বাকি টাকা আপনার আয়, টাকা আছে বললে তো আপনি এসি বাস এফোর্ড করেছেন লোকাল বাসের তুলনায়। আচ্ছা, এরপর একটা পয়েন্ট হচ্ছে নগদ বাড়ি ভাড়া ভাতা। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যখন চাকরি করবেন আপনার তখন চাকরির মধ্যে এই সুযোগ সুবিধাগুলি আপনার একটা পাওয়ার একটা অপশন তৈরি হবে। হ্যাঁ, এগুলির মধ্যে একটা অপশন তৈরি হবে। কোয়ার্টার দেয়, থাকার ব্যবস্থা, যেমন কোয়ার্টার শব্দটার সাথে আমরা পরিচিত। ওখানে বলা হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা যোগ হবে না, বেশি হলে যতটুকু বেশি তা যোগ হবে। আপনাকে কোয়ার্টার বাবদ বললো যে আপনি যে চাকরি করেন আপনি কোয়ার্টার পাবেন, অথবা কোয়ার্টারে যদি থাকতে না চান তাহলে আপনি 10,000 টাকা আপনার ক্যাশ পাবেন। উনি কোয়ার্টারে থাকলেন না, উনি 20,000 টাকা দাম একটা ফ্ল্যাটে থাকলেন, তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি বলবে বাকি 10,000 টাকা আপনার আয়, কোথাও না আয় হয়েছে বলেই তো আপনি ওখানে 20,000 টাকা দিয়েছেন, বাকি 10,000 টাকা আপনার অবশ্যই আছে বলে তো দিচ্ছেন।
তারপর হচ্ছে আবাসন সুবিধা, মানে কোয়ার্টার দেয় না, একেবারে ডাইরেক্ট নগদ বাড়ি ভাড়া অ্যামাউন্ট দেয় না, এবার একবারে কোয়ার্টার দিয়েছে, বাসস্থান সুবিধা দিয়েছে, মানে একবারে নিজস্ব কোয়ার্টার দিয়েছে। আগেরটা হচ্ছে নগদ বাড়ি ভাড়া ভাতা দিল, যে আচ্ছা ঠিক আছে বাড়ি ভাড়া বাবদ আপনাকে 10,000 টাকা দিলাম, কই থাকবেন আপনার ব্যাপার। আর এই পয়েন্টটা হচ্ছে ক্লিয়ার করছি, এই পয়েন্টটা হচ্ছে আপনাকে কোয়ার্টার দেওয়া হয়েছে, তাহলে এটা আপনার আয় ধরা হবে, কোয়ার্টার একটা ভ্যালু ধরা হবে আপনার বেতনের সাথে, যে এত হাজার টাকা কোয়ার্টার বাবদ ভাড়া। এরপর হচ্ছে হ্রাসকৃত ভাড়ায় বাসস্থান। আচ্ছা এই পয়েন্টটা আমরা পরে দেখবো, এটা মানে খুব একটা ইস্যু হিসেবে কাজ করে না। এরপরে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ যানবাহন ভাতা বা যাতায়াত ভাতা। যানবাহন বাবদ আপনাকে যা টাকা দেওয়া হবে এটা আপনার আয়। এবার আপনি হেঁটে যান, ঘোরাঘুরি দিয়ে যান, যেভাবে যান, এটা আপনার আয় হিসাবে ট্রিট করা হবে। এটা গেল সাধারণ চাকরিজীবীর জন্য। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো, এটা হলো মোটর গাড়ির সুবিধা। মোটর সাইকেল দিক, গাড়ি দিক, ওইটার ক্ষেত্রে কী নিয়ম দেখেন। যদি 2,500 সিসি 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসে 10,000 টাকা আপনার কাউন্ট করা হবে। আপনাকে যদি প্রতিষ্ঠান থেকে 2,500 সিসির গাড়ি দেওয়া হয়, 2,500 সিসি কিন্তু কম না, তাহলে 10,000 টাকা পর্যন্ত, মাসে 10,000 টাকা পর্যন্ত এটা আয় দেখাতে হবে আপনার। আপনার গাড়ি পেয়েছেন না, এটা মূল্য ধরা হবে, মাসে অন্তত 10,000 টাকা করে আপনি এটা আয় পাচ্ছেন, আপনার সুযোগ সুবিধা কাজে লাগতেছে। আর যদি 2500 সিসির উপরে গাড়ি হয়, 3,000 সিসি, ওই যে হেভি গাড়িগুলি যেগুলি কোটি টাকা দামের, যে পাজেরো, নিশান, প্যান্ট, এই জাতীয় গাড়িগুলি, এগুলির ক্ষেত্রে 25,000 টাকা মাসে আপনার ধরে নেওয়া হবে। আপনার আয় 25,000 টাকা আছে, গাড়ি বাবদ আপনাকে 25,000 টাকা আপনি পাচ্ছেন আরও, কারণ গাড়িটা ধরা হয়েছে আপনি মাসে 25,000 টাকায় গাড়ি বাবদ আপনার গাড়ি দিল, বিনিময়ে আপনি আয়ে ধরে নেওয়া হবে আপনি 25,000 টাকা গাড়ি বাবদ আপনি পাচ্ছেন, এখন আপনাকে গাড়িটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, এটি গুরুত্বপূর্ণ ইস্যু। প্রভিডেন্ট ফান্ড বলা হচ্ছে মোট বেতনের 33% কম হলে কাউন্ট হবে না। প্রভিডেন্ট ফান্ড যে টাকাটা দিবে, আপনার যত মোট বেতন হবে, ফুল স্যালারি যেটা, ওটা 33% যদি কম হয় তাহলে আপনার চিন্তা নাই, কিন্তু আপনার কাছে প্রভিডেন্ট ফান্ডটা দেওয়া হবে, এটা যদি আপনার মোট বেতনের 33% বেশি হয়, তাহলে আবার আপনি সুযোগ সুবিধাটা পাবেন না।